নমস্কার, আমি শিক্ষক পার্থপ্রতিম দেবনাথ। আমি একজন পেশায় স্কুল শিক্ষক। ওয়েব একাডেমিয়াতে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা আসছেন। আজকে ছাত্রছাত্রী তোমাদের সামনে যিনি ক্লাস নিতে আসছেন উনি স্বনামধন্য এক শিক্ষিকা, ডক্টর অজন্তা সাহা বসাক, বাংলার শিক্ষিকা। উনি দ্বাদশ শ্রেণীর পাঠদান করবে। তোমরা ম্যাডামের ক্লাসটা মন দিয়ে শোনো এবং ম্যাডামকে যদি কোনো প্রশ্ন লিখতে হয় কমেন্ট সেকশনে লিখবে। ভালো থেকো সবাই। ছোট্ট বন্ধুরা, তোমরা আছো ওয়েব একাডেমিয়ার পেজে, নিশ্চয়ই পেজটাকে ফলো করছো। এভাবে ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে থাকো। আমরা আজকে পড়ব দ্বাদশ শ্রেণীর কবিতা। এই কারণে বলছি যে 4টে কবিতা আছে, 4-5টা কবিতা তোমাদের রেডি করতে হবে। কিন্তু তোমাদের অনেকেরই প্রশ্ন যাচ্ছে যে কবিতার ভাষা এরকম কেন। যেরকম শিকার কবিতা সম্পর্কে আমি অনেক রকমের কমেন্ট পেয়েছি আগে, যে শিকার কবিতাটা আমাদের বুঝতে কঠিন লাগছে, কবিতাটা এরকম কেন। সেই জন্য আজকে আমি শুধু কবিতার ভাষা নিয়ে একটু আলোচনা করব। কবিতার ভাষাটা কেমন সেইটা আমাদের একটু জানা দরকার। জীবনানন্দ দাশের যে কবিতা শিকার, সেই শিকার কবিতাটা আমরা আজকে পড়ব। পড়ার আগে আমরা কবিতার ভাষা সম্পর্কে আজকে আলোচনা করব। কারণ একদিন তোমরা দ্বাদশ শ্রেণীর ক্লাস ছেড়ে চলে যাবে, তখন তোমরা আরও অনেক বড় হয়ে যাবে, আরও অনেক, হয়তো কেউ সায়েন্সে চলে যাবে, কিন্তু একদিন তোমাদের কবিতা পড়তে ইচ্ছে করবে। সেদিন তো আর সব কবিতা সব মানে কেউ বলে দেবে না। কবিতার মানেটা কেমন করে বুঝবে, এইটুকু আমি শুধু আজকে একটু আলোচনা করতে চাই। একটা বই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, কবিতার মিল ও অমিল, শিশির কুমার দাশের লেখা। এই বইটি কখনো সংগ্রহ করতে পারলে পড়ো, আর তা না হলে আমি আজকে যেটুকু আলোচনা করছি কবিতার ভাষা নিয়ে সেটুকু প্রথম দিন একটু শোনার চেষ্টা করো। অভিজ্ঞতার নতুন ক্ষেত্র, অনুভূতির অপরিচিত স্তর, কল্পনার আরেকটি রহস্যময় বাতায়ন, আবিষ্কার কবি প্রতিভার অব্যর্থ লক্ষণ, সম্ভবত কবি জীবনের পরম কীর্তি। সেই আবিষ্কারের কবির প্রধানতম অস্ত্র তার ভাষা, তার শ্রেষ্ঠ সখা এবং প্রচণ্ডতম শত্রু। এই কথাটা বলছেন কেন শিশির কুমার দাস? কবিকে তার নিজের ভাষাকে আবিষ্কার করতে হয়। তিনি যে বিষয়টাকে বলবেন, তার যে কল্পনার কথা বলবেন, যে অনুভূতির কথা বলবেন, যে আবেগের কথা বলবেন, যা তিনি দেখেছেন নিজের অভিজ্ঞতা দিয়ে, সেই অভিজ্ঞতার কথা যখন তিনি নিজের ভাষায় বলবেন, তখন তাকে তৈরি করতে হয় একটা নিজস্ব ভাষা, যে ভাষার মাধ্যম দিয়ে তিনি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন যে পাঠক পড়ছে তার হৃদয়ের কাছে। ওই হৃদয়ের কাছে পৌঁছবার জন্য ভাষা গদ্যের ভাষার মতো হয় না। কবিতার ভাষা কেন এরকম হয়, কেন এরকম লিখলেন, এই কথাটা আমি অনেকের কাছে শুনি। তোমরা আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে তখন আরও বুঝতে পারবে গদ্যের ভাষার সঙ্গে কবিতার ভাষার এই জন্যই তফাৎ হয়। গদ্যের ভাষা থাকে কাজের ভাষা, বাস্তবের সঙ্গে তার মিল বেশি। কবিতার ভাষা অনুভূতির ভাষা, সেই অনুভূতির খেয়ায় চড়ে কবি পৌঁছে যান পাঠকের হৃদয়ের তীরে। আবার দেখো কি বলছেন, কাব্যের ইতিহাসে একাধিকবার দেখা গেছে প্রতিভাবানেরা সৃষ্টি করেছে নতুন ভাষা। এইটাই প্রতিভাবানদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। একজন কবির গান কেন ভালো লাগে, একজন কবির কবিতা কেন ভালো লাগে? কারণ তিনি পাঠকের হৃদয়ে পৌঁছেছেন তার ভাষার মাধ্যমে। কিন্তু কবি নিজে যা ইচ্ছে তাই ভাষা লিখতে পারেন না। কবি মাত্রেই ভাষা মাধ্যমে বন্দী, অবশ্যই বন্দী। কবি যে ভাষায় লিখবেন, ধরো গ্রিক ভাষায় লিখছেন, ইংরেজি ভাষায় লিখছেন, গুজরাটি ভাষায় লিখছেন, তিনি অবশ্যই সেই ভাষার আইন কানুন বিজ্ঞান, তার ব্যাকরণ, এগুলোকে মেনেই চলবেন। কিন্তু সম্পূর্ণ আত্মসমর্পণের অর্থই আত্মবিলোপ। কবি কিন্তু কখনোই নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে দেবেন না ভাষার ব্যাকরণের কাছে। অতএব আত্মসমর্পণে তিনি স্বীকৃত নন। তিনি কিন্তু ব্যাকরণে যেরকম বলবে, প্রথমে থাকবে কর্তা, তারপর থাকবে কর্ম, তারপর থাকবে ক্রিয়া, এই যে আমাদের বাক্য গঠনের রীতি তোমরা সবাই জানো, সেই রীতি মেনে তিনি চলবেন না। ভাষা সামাজিক সম্পত্তি, কবিও সামাজিক,
সেই সম্পত্তি তাকে ব্যবহার করতে হয়, ভাব বিনিময়ের মূল্যবান মাধ্যমের প্রয়োজন তার আরও তার কারোর চেয়ে কম নয়। অথচ স্থির বিধিবদ্ধ নিয়মের রাজ্যে কিভাবে তিনি অভিজ্ঞতার নিষিদ্ধ জগৎ কল্পনায় একটি রহস্যময় বাতায়ন খুলে দেবেন স্বাধীনতা ছাড়া? যে কথাটা তিনি বলতে চাইছেন সেই কথাটা হচ্ছে কল্পনার জগতের কথা, অনুভূতি জগতের কথা, বাস্তবের কর্কশ কথা নয়। সাংবাদিকের ভাষা একরকমের হবে, গদ্যশিল্পীর ভাষা একরকমের হবে, নাটকের ভাষা একরকমের হবে, কবিতার ভাষা হবে আরও জটিল, কেননা আরও মনের গহনে সে পৌঁছে যেতে চায়। স্বাধীনতা তার প্রয়োজন, আর সেই স্বাধীনতা তাকে অর্জন করে নিতেই হবে। সে কী দিয়ে অর্জন করবেন কবি, কিভাবে তার কবিতার ভাষাকে তিনি তৈরি করবেন, সেটা তার নিজস্ব ব্যাপার। আর সেই জন্যই কবিতার ভাষায় কবি প্রতিভার অব্যর্থ চিহ্ন। একজন কবিকে আমরা ঠিক দেখেই চিনতে পারি, আমরা যারা এখন বড় হয়ে গেছি, আমরা পড়ে লাইন পড়ে বুঝতে পারি যে এটা এরই লেখা। জীবনানন্দ দাশের কবিতা এরকমই হবে, বিষ্ণুদের কবিতা এরকমই হবে, বুদ্ধদেবের কবিতা এরকমই হবে, নজরুল ইসলামের কবিতা এরকম ভাষাতেই লেখা হবে। আমরা কবিতা পড়ে বুঝে ফেলছি কি করে? নিশ্চয়ই কবিতার ওই ভাষার ভেতরে কবি তার নিজের ভাবনাকে রেখে যাচ্ছেন। এক শক্তিমান কবির ভাষা যে শুধু তারই ভাষা, এ উপলব্ধি করা সম্ভব হয়নি বলেই অনেক কবি কি করেছেন, অন্যের কবিতার ভাষাকে ধার করে নিজের কবিতা রচনা করেছেন। তারা সবাই কালের গর্ভে বিলীন হয়ে গেছেন। সেই রকম কবিরা রবীন্দ্রনাথের মতো করে, রবীন্দ্রনাথের তখনকার দিনে বহু লোকে রবীন্দ্রনাথের মতো করে কবিতা লিখেছেন, কিন্তু পারেননি, তাদের কথা কেউ মনে রাখেনি। কেন? রবীন্দ্রনাথের ভাষা কেবল রবীন্দ্রনাথের। আমি যদি ঠিক রবীন্দ্রনাথের মতো করে একটা লাইন লেখার চেষ্টা করি, সেই ভাষা কখনো আমার হবে না। কি সুন্দর জায়গাটা দেখো। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠত্বের অবিসংবাদিত প্রধান কারণই তার স্বতন্ত্র ভাষার সৃষ্টি, প্রচলিত কাব্যরীতির সঙ্গে তার দীর্ঘ সংগ্রামের সিদ্ধি। যে প্রচলিত কাব্য কাঠামো চলে আসছিল, সেই কাব্য কাঠামোকে তিনি ভেঙেছেন, কবিতার ভাষাকে তিনি তৈরি করেছেন। আমি যা বলবো সেইভাবেই পাঠক শুনবে এবং তাকে সেইভাবে হৃদয়ঙ্গম করবে। কেমন? এটার সঙ্গে মেটাফরের খুব মিল আছে। মেটাফরের যেরকম চিহ্নগুলো দিয়ে রাখে, হ্যাঁ, ব্যাকরণের নিয়মটা না মেনে কবিতা তৈরি করার চিহ্নগুলো দেয়, সেই রকম জীবনানন্দ দাশও সেটাই করার চেষ্টা করেছেন। কবিতার ভাষাকে যদি ব্যাকরণের অন্তঃসায়ী আরেকটি ব্যাকরণের দ্বারা বিচার করা যায়, তবে বিশেষ কবির ভাষাকে বিচার করতে হবে কবিতার ভাষার ব্যাকরণের দ্বারা, যে ব্যাকরণের নিয়মগুলি অবচেতনভাবে কখনো সচেতনভাবে সৃষ্ট করেছেন কবি স্বয়ং। কখনো অবচেতনভাবে সৃষ্টি করেছেন, কখনো সচেতনভাবে সৃষ্টি করেছেন। ওই ভাষাটা ওইখান থেকে সরিয়ে দিয়ে অন্য শব্দ বসিয়ে দিলে, অন্য কথা বসিয়ে দিলে কবিতার তীরে আমরা পৌঁছতে পারবো না। ওই অরণ্যে ঘোরাঘুরি করা হবে আর সমুদ্রের ঢেউয়ের মতো আমাদের ভেসে যেতে হবে, কবিতাকে আমরা চিনতে পারবো না। তাহলে এতক্ষণ নিশ্চয়ই আমরা বোঝাতে পেরেছি জীবনানন্দ দাশের কবিতা কেন একটু অন্যরকম। জীবনানন্দ বাংলা কাব্যের আরেকটি সিদ্ধ পুরুষ, যিনি শুধু তার বাক্য গঠন ও অন্বয়ের বৈশিষ্ট্যে অনন্য ও পূর্ববর্তী কবিদের মতোই তার কাব্য শরীরের ছায়া সমকাল এবং অব্যবহিত উত্তরকালে বহুদূর পর্যন্ত বিস্তৃত করতে পেরেছেন। জীবনানন্দের কবিতা আজও প্রাসঙ্গিক হয়ে রয়েছে তার ভাষার টানে, ভাষার গুণে। একটা কবিতার কিছু লাইন আমাদের কবিতা আছে বলে আমাকে অনেকে প্রশ্ন করেছে, ছেলেমেয়েরা, যে ম্যাডাম এত বড় একটা লাইন তিনি বলছেন কেন, এটা আমরা পড়াতে পড়াতে বলবো। সেই জন্য আর একটা কবিতার লাইন আমরা আজকে পড়ি, একটু জীবনানন্দ দাশের অন্য একটা কবিতার লাইন। কি বলছেন দেখো, কত বড় একটা লাইন। ইতিহাসে মাঝে মাঝে এরকম শীত অসারতা নেমে আসে, চারিদিকে জীবনের শুভ্র অর্থ রয়ে গেছে, তবু রৌদ্রের ফলনে সোনা নারী শস্য মানুষের হৃদয়ের কাছে বন্ধা বলে প্রমাণিত হয়ে তার লোকোত্তর মাথার নিকটে স্বর্গের সিঁড়ির মতো। যদি শব্দগুলো ধরে ধরে আমরা পড়ি,
আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না। এর মানেটা কি হলো, এর মানেটা কি হলো, এরকম একটা মনে হবে। কবিতা যখন আমরা পড়ব, প্রত্যেকটা শব্দকে আমরা অনুসরণ করে কবিতাকে বুঝতে চেষ্টা করব, কবিতাকে হৃদয়ে অনুভব করতে চেষ্টা করব। তোমাদের প্রশ্ন উত্তর থাকে, সেই প্রশ্ন উত্তরের জন্য যেটুকু দরকার তোমরা সেটুকু গ্রহণ করলে কিন্তু উত্তরটা সুন্দর হয় না। বুঝে পড়ো, বুঝে উত্তর লেখো, অনেক সুন্দর উত্তরটা তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। আর জীবনানন্দ দাশ, এই কবিতাটা আমরা পড়তে চলেছি। পরীক্ষার মতো করে না পড়ে আমরা প্রথমে চেষ্টা করব কবিতার অন্তরে পৌঁছবার। যখন তোমরা কোশ্চেন অ্যান্সার লিখবে, অ্যান্সারটা যখন লিখবে তখন তোমরা দেখবে তুমি যদি বুঝে লেখো উত্তর একরকমের হবে, যদি না বুঝে মুখস্থ করে লেখো সেই উত্তর কখনো ভালো হবে না। একবার বুঝে নাও ভালো করে, মনে মনে অনুভব করে নাও কবিতাকে, দেখবে আরো ভালো লাগবে। প্রথম লাইন বলছেন ভোর। এই ভোর শব্দটা বলে দেখো গোটা আর লাইন নেই, কোনো একটা সেমিকোলন আছে। আমাদের আসলে ভাবতে সময় দিচ্ছেন, একদম অন্ধকার থেকে আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে, সেই ভোরটুকু দেখতে। এখনো সূর্যোদয় হয়নি, সেই ভোরের কথাটা কল্পনা করবার জন্য লাইনটা তার কোনো বাক্যের ব্যবহারই করেননি। জীবনানন্দ বাক্য লিখতে ভালোবাসতেন, কথা লিখতে ভালোবাসতেন, কিন্তু ব্যবহার করলেন না। এটা শুধু অনুভব করার জন্য ছেড়ে দিয়েছেন, ফলে কবিতাকে আমরা অনুভব করেই পড়ব। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ, ঘাস ফড়িংয়ের মতো নীল আকাশ। একটা স্বচ্ছতা বোঝাচ্ছে, ঘাস ফড়িংয়ের যে ডানাটা তার মধ্যে যে স্বচ্ছতাটা, ওই আকাশটার মধ্যে সেরকম নীল নীল রংটার মধ্যে স্বচ্ছ একটা নীল রং আকাশের, এবং তার মধ্যে ভোরের সেই কোমলতা যেন মাখামাখি করে রয়েছে। চারিদিকে পেয়ারা আর নোনা গাছ, পেয়ারা এবং নোনা গাছের রং। আচ্ছা, আমরা লক্ষ্য করে দেখেছি না যে প্রকৃতির মধ্যে যে গাছগুলো আছে, অনেক পাতা আছে গাছের, প্রত্যেকটা সবুজ রং কিন্তু আলাদা। প্রত্যেকটা গাছের পাতার রংকে চিনতে বলছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ না থাকলে বোধহয় আমরা প্রকৃতিকে এত ভালোভাবে চিনতে পারতাম না। কি সুন্দর জায়গাটা দেখো, পেয়ারা ও নোনা গাছ, দুটো পাতার দু রকমের রং। কিরকম? টিয়া পাখির পালকের মতো সবুজ। টিয়া পাখির পালকটাকে চিনতে শেখাচ্ছেন, প্রকৃতির অঙ্গ হিসেবে সেই টিয়া পাখিটি রয়েছে। প্রকৃতিকে আমরা চিনছি একটু একটু করে। একটি তারা এখন আকাশে রয়েছে, পুরো সূর্যোদয় হয়নি, আলোটা দেখা যাচ্ছে, এখনো একটা তারা রয়েছে। তারাটা নিশ্চয়ই আমরা দেখেছি যে রাত্রিবেলায় প্রদীপ যতখানি সুন্দর জ্বলে ততখানি প্রদীপের শিখাকে বেশি সুন্দর মনে হয়। যদি আলো জ্বালিয়ে দেওয়া হয় তাহলে এত সুন্দর লাগে না, আর প্রদীপের শিখা আস্তে আস্তে কমে আসে। তেমনি সূর্য যখন উঠতে শুরু করে তখন তখন নক্ষত্রের যে ঔজ্জ্বল্য সেটা অনেক কমে যায়। একটি তারা এখন আকাশে রয়েছে, তারাটি কেমনভাবে রয়েছে? পাড়াগাঁয়ের বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। এবার গধূলিতে চলে গেলেন জীবনানন্দ দাশ, এই জন্যই কবিতা চিনতে পারাটা খুব মুশকিল। গধূলি হচ্ছে বিকেলবেলার অংশটা, বিকেলে যখন সূর্য ডুবছে তার যে আলো, সেইটা হচ্ছে গধূলির আলো। তারাটার সঙ্গে সেই আলোটাকে তুলনা করলেন কেন? আসলে সন্ধিক্ষণটুকুকে জীবনানন্দ দাশ ধরতে চাইছেন, অন্ধকার থেকে আলোয় আসছে। আর গধূলি মদির মেয়েটির মতো কেমন? মেয়েটি আবার কেমন? পাড়াগাঁয়ের বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। সে খুব উজ্জ্বল নয়, লজ্জা পেয়ে লাজুক হয়ে রয়েছে, একটু শান্ত হয়ে রয়েছে। সারা রাত বাসর ঘরে জেগে থাকা, সারা রাত ক্লান্ত একটি মেয়ের মতো হতে পারে। ওই তারাটিকে চিনছেন, তারাটিকে আমাদের চিনতে হবে, তা না হলে তার তলায় যে প্রকৃতি আছে তাকে আমরা সুন্দর করে চিনতে পারবো না। তারপরেই বলছেন, এই বিশ্বভ্রমণও জীবনানন্দ দাশের কবিতার আরেকটি বৈশিষ্ট্য। প্রকৃতির পরে উনি চললেন এবার অন্যান্য কি কি অনুষঙ্গ আছে,
বিশ্বের নানা দেশের কথা জীবনানন্দ দাশের কবিতায় উঠে এসেছে। এখানে আমরা মিশর পেলাম, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল। এই প্রত্যেকটা শব্দ ধরে আমাদের পড়তে হবে। আমি যেরকম করে পড়ছি এরকম প্রত্যেকটা শব্দ ধরে ধরে পড়বে, টানা রিডিং পড়ে যাবে না, তাহলে কবিতার অন্তরে প্রবেশ করতে পারবে না। মিশরে কি হতো, যোদ্ধারা যখন যুদ্ধ করে ফিরে আসতো, যুদ্ধ জয়লাভ করে, খুব ক্লান্ত সেই বীর যোদ্ধাদের আনন্দ দেওয়ার জন্য নাচ গানের অনুষ্ঠান করা হতো। সেই নাচ গানের অনুষ্ঠানে অনেক মেয়ে নাচতো। নাচতে নাচতে তারা তাদের গলায় যে মুক্তোর মালা রয়েছে সেই মুক্তোর মালা টান দিয়ে ছিঁড়ে ফেলতো। ছিঁড়ে ফেলার পর এরকম আমি শুনেছি গল্প, এই জায়গাটা আমি ব্যাখ্যা চেয়েছি অনেকের কাছে, তারা আমাকে যা ব্যাখ্যা দিয়েছেন আমি সেটা ধরবার চেষ্টা করছি। সেরকম হতেও পারে, নাও হতে পারে, তোমরা কাছাকাছির মধ্যে ভেবে নেবে। গলা থেকে মুক্তোটা এমনভাবে ছিঁড়তো তারা, মাটিতে নাকি সেটা নিচে ড্রপ খেত। ড্রপ খেয়ে যে বীর বসে আছে তার গ্লাসের ওপরে সেটা গিয়ে, তার মদের গ্লাসের ওপরে গিয়ে পড়তো। এটা একটা তাদের ভীষণ একটা আনন্দের খেলা ছিল। এরকম করে হাতে করে ছিঁড়ে নিয়ে মুক্তোটা তাদের গ্লাসে দিয়ে দিত কিনা আমি সেটা অবশ্য জানি না। মুক্তোটা ছড়িয়ে পড়তো এবং যখন কোনো বীরের গ্লাসের মধ্যে পড়তো তখন তার মধ্যে যে বিরাট একটা আনন্দের উত্তেজনা দেখা দিত, সেই রকম সেই আনন্দটুকুকে ধরবার চেষ্টা করছেন জীবনানন্দ দাশ। কি বলছেন, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি, আবার বলছেন দেখো, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। আনন্দের অভাব ছিল না, জায়গাটার মধ্যে স্নিগ্ধতা ছিল, সৌন্দর্য ছিল, আনন্দ ছিল। কেমন হাজার হাজার বছর, এই হাজার হাজার শব্দটা জীবনানন্দ দাশ বারবার ব্যবহার করেছেন। এই প্রকৃতিও হাজার হাজার বছর ধরে আমাদের জীবনের সঙ্গে, আমাদের সত্তার সঙ্গে মিশে আছে। আমরা তারই একটা অংশ, ভুলে যাচ্ছি অবশ্য, কিন্তু সেই প্রকৃতির মধ্য থেকে এসেছি, প্রকৃতির মধ্যেই আবার মিশে যেতে হবে। কিন্তু প্রকৃতিকে আমরা প্রতি মুহূর্তে নাগরিক সভ্যতার দম্ভে অস্বীকার করতে চাইছি। দেখো কবিতা কোথায় গিয়ে পৌঁছয়। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। দেশওয়ালিরা বিহার, ছোটনাগপুর মালভূমি, ঝাড়খণ্ড, ঝরিয়া, এইসব অঞ্চলে যে আদিবাসীরা রয়েছে তারা শীতের রাতে নিজেদের ঘরে থাকতে পারে না, এত ঠান্ডা পড়ে। পশ্চিমবঙ্গের থেকেও ঠান্ডা সেখানে আরও বেশি পড়ে। তারা তখন বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসে বড় করে একটা আগুন জ্বালায়, চারিদিকটা মাঝখানটা ফাঁকা রাখে আর চারিদিক দিয়ে আগুন জ্বালায়, পাতা জোগাড় করে, ডাল জোগাড় করে। সেখানে তারা নাচ গান করে, শরীরটাকে গরম রাখে। আর যখন দিনের বেলা হয় তখন রোদে তারা খাটিয়া পেতে শুয়ে ঘুমোয়, রাত্রিবেলায় জাগে আর দিনের বেলা তারা খাটিয়া পেতে ঘুমোয়। তো সেই রকম মানুষদের কথা বলছেন। এই মানুষগুলো আসলে প্রকৃতির মানুষ। এরা কিন্তু নাগরিক সভ্যতার দম্ভে অহংকারী হয়ে ওঠেনি এখনো। কি করছে তারা, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। আগুনটা আবার কেমন, মোরগের ফুলের মতো লাল আগুন। যখন মাঠে আগুন জ্বেলেছে রাত্রিবেলায়, সে আগুনটা গনগনে আগুন ছিল, লাল, তার টকটকে রং ছিল। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের, এখনো আগুন জ্বেলে রেখেছে তারা। সেই আগুন কিন্তু টকটকে নেই, কারণ সূর্য যখন উঠছে আগুনের রং তখন নিষ্প্রভ হয়ে যাচ্ছে। এটা আমরা খুব ভালো করে দেখেছি, জানি। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। আবার ওই কথাটাই বললেন যে কুমকুমের মতো গাঢ় রঙের আর নেই। কুমকুম জাফরান গাছের থেকে কুমকুমটা পাওয়া যায়, গভীর ডিপ কালারের লাল রং হয়, সেই রকম নেই লাল রংটা। কুমকুমের মতো গভীর ডিপ লাল রং নেই। যত সূর্য উঠছে তত আস্তে আস্তে লাল রং কমলায় রূপান্তরিত হচ্ছে, কমলার পর আস্তে আস্তে হলুদ হয়ে যাবে রংটা। কেমন রংটা আসলে ফ্যাকাশে হয়ে যাবে। ওই ফ্যাকাশে রংটা হয়ে যাবে যদি আলোটা উঠে যায়। সেইটা বলবার জন্য কি বলছেন দেখো,
হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। রোগা শালিক, শালিক কেন রোগা? অনেক শালিক পাখির মাথায় দেখবে চুল নেই। অসুস্থতা বা বর্ষার পরে শালিকের গা থেকে পালক খসার সময় বা শীতে শালিকের মাথা থেকে ওই রকম পালক ঝরে পড়ে। তার হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গেছে কেন? লাল রঙের ভিতরে যে কামনা আছে, বাসনা আছে, তেজ আছে, সেটা অনেক কমে গেছে। কেন? সূর্য উঠেছে বলে। সূর্য আস্তে আস্তে তার আলোটাকে প্রকাশ করতে শুরু করেছে। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। সকালের আলো, এবার আলোটা ফুটেছে। যত সকাল হবে তত অন্ধকার রাত্রিতে যেরকম চারিদিক একটু কুয়াশাচ্ছন্ন অন্ধকার অন্ধকার লাগে, কিন্তু সকাল হয়ে গেলে পরিষ্কার হয়ে যায়। সকালের আলোয় আমরা আকাশকে অনেক উজ্জ্বল দেখি, গাছের পাতাগুলোকে অনেক বেশি গভীর সবুজ দেখি। সেরকম এবার সেই গাছের পাতার উপরে শিশির পড়েছে, সেই জন্য আরও সেটা বেশি চকচক করছে। বন ও আকাশ, বনটা সবুজ আর আকাশটা নীল, মনে হচ্ছে দুজনে মিলেমিশে ময়ূরের একটা পেখম মেলা ময়ূরের মতো সুন্দর হয়ে উঠেছে প্রকৃতি। প্রকৃতিকে দেখছেন ওই ময়ূরটাকে দিয়ে, ময়ূরের পেখমটা দিয়ে জীবনানন্দ দাশ প্রকৃতিকে চিনতে পারছেন। তলার দিকটা হচ্ছে তার সবুজ রং, আর প্রত্যেকটা ওই ময়ূরের পেখমের যে অংশগুলো সেখানে তার ওপর দিকটা হচ্ছে নীল রং, একটুখানি বেগুনি রং, একদম আকাশের মতো মনে হচ্ছে। এই সুন্দর একটা প্রকৃতি, যে প্রকৃতির চিত্রটা আঁকলেন। আবার দেখো ভোর কথাটা ওই একটা লাইনেই রয়েছে। কেন? এই ভোরে আর কি হলো? যখন ভোর হলো তখন কি হলো? এখন তো সকাল হয়ে গেছে। যখন ভোর হয়েছিল আর কি হয়েছিল? আর কি হয়েছিল দেখো, সারা রাত, রাত্রে ফিরে গেছেন এবার, রাত্রের অংশটা বলছেন। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। একটি হরিণকে তাড়া করেছে কে? চিতাবাঘিনী। চিতাবাঘ বেশি ভয়ঙ্কর না চিতাবাঘিনী বেশি ভয়ঙ্কর? অবশ্যই চিতাবাঘিনী বেশি ভয়ঙ্কর। চিতাবাঘ শিকার করে তার নিজের জন্য, নিজে খাবে বলে। যখন দেখলো একটি হরিণকে তাড়া করে দেখলো যে না আমি আর পারছি না, তাকে ধরতে পারছি না, তখন সে ফিরে আসবে, তখন সে আবার ফিরে এসে অন্য কোনো শিকার করবে। কিন্তু চিতাবাঘিনী শিকার করে তার বাচ্চাদের জন্য। 3টে করে তো বাচ্চা তার রয়েছে, তাদের মুখে তো খাবারটা তুলে দিতে হবে। সেই জন্য চিতাবাঘিনী যার পেছনে ধাওয়া করে তাকে কিছুতেই ছাড়ে না, যতক্ষণ না তাকে ধরে ফেলতে পারবে। সেই জন্য সে হরিণটিকে ধাওয়া করেছে। একটা সুন্দর হরিণ, বাদামি রঙের, সুন্দর বাদামি রঙের হরিণটাকে ধাওয়া করেছে কে? চিতাবাঘিনী। সেই হরিণটা অন্ধকারে ছুটছে, ছুটতে ছুটতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে মেহগিনীর মতো অন্ধকারে। মেহগিনীর মতো অন্ধকার কেন? মেহগিনী গাছটাও আছে আর অন্ধকারটাও আছে। মেহগিনী গাছের কাঠ খুব কালো রঙের, সেই জন্য মেহগিনী শব্দটা ব্যবহার করেছেন। সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সেই বাদামি হরিণ, সুন্দর বাদামি হরিণ নিজেকে বাঁচাবার জন্য সারা রাত ছুটেছে। আর অপেক্ষা করেছে কি? যেন সকাল হয়ে যায়। সকাল হয়ে গেলে আমি কি করতে পারবো? বেঁচে যেতে পারবো। বাঘিনী আর ধাওয়া করে হয়তো আসবে না আমার কাছে। এসেছে সে ভোরের আলোয় নেমে। কোত্থেকে নেমে এসেছে? বন থেকে নেমে এসেছে। এবার কোথায় যাবে সে? নদীর তীরে সে জল খেতে যাবে। ওই বনের শেষ যে অংশটা, নদীর তীরের অংশটা, সেই জায়গাটার বর্ণনা করছেন কিরকম। এসেছে সে ভোরের আলোয় নেমে, বন থেকে নেমে এসেছে, ঠিক আছে? কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই প্রত্যেকটা শব্দ ভীষণ ইম্পর্টেন্ট এই কারণে। কচি, কচি শব্দটার মধ্যে একটা সতেজতা আছে, ওই জন্য একটা ব্যবহার করলেন। যে ঘাসটা খাচ্ছে সে ঘাসটা কচি ঘাস। কেন? ওই শিশিরে ভেজা সুন্দর সকালবেলা প্রথম ঘাসটা কে পেয়েছে, ও
ঘাসটা কেমন? বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস। ঘাসের গন্ধ সত্যি সত্যি বাতাবি লেবুর মতো গন্ধ কিনা সেটা আমি জানি না। বাতাবি লেবু শব্দটা ব্যবহার করলেন কেন? ব্যবহার করলেন, লেবু শব্দটা এখানে ব্যবহার করছেন একটা সতেজতার জন্য। ওই যে ছুটেছে সেই ফ্রেশনেসটাকে প্রকাশ করবার জন্য, তার তার ক্লান্তিটা দূর করবার জন্য। এই আমাকে অনেকেই প্রশ্ন করে যে কেন বাতাবি লেবুর গন্ধর মতো ঘাসটা বলছেন। আসলে বাতাবি লেবুতে লেবুর গাছের যে গন্ধ, পাতার যে গন্ধ, লেবুর যে গন্ধ, সেটা অনেক বেশি আমাদের ক্লান্তি থেকে দূর করে। এটাও তোমরা একটা জিনিস শিখলে, যখন খুব ক্লান্ত হয়ে পড়তে পারো তখন তোমরা ওই লেবু পাতা যদি শোকো অনেক বেশি তোমাদের আরাম লাগবে। এগুলো অপ্রাসঙ্গিক হলেও আমি বলছি কেন, এরকম অনেক জিনিস না কবিতার মধ্যে কবিরা বলে যান, লিখে যান, তাদের অভিজ্ঞতার কথা কেমন করে মিশে থাকে, আমাদের জীবনের কথা কেমন করে জড়িয়ে থাকে। কোনো কবিতাই কিন্তু আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন শুধু একটা অনুভূতির কথা নয়, আমাদের জীবনকে ঘিরেই সেই কবিতার কথাটা চলতে থাকে। তো কি বলছেন? বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই ঘাসটা খেতে খেতে ও নিজের ক্লান্তিটাকে আসলে দূর করছে। এবার ঘাসটা খেলো, তীরের কাছে ঘাস, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। এবার সে নদীর জলে নেমেছে। তীক্ষ্ণ শীতল, তীক্ষ্ণ কেন? শীতলটা আবার তীক্ষ্ণ কেন? বেশ ঠান্ডা, একটু বেশি ঠান্ডা। ওর যে শরীর এত গরম হয়ে গেছে, ছুটে এত শরীর গরম হয়ে গেছে যে ওর বেশি ঠান্ডা জল চাই। এবারও জলে নেমেছে। ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেবার জন্য। ও ঘুমহীন, নিশ্চয়ই সারা রাত জেগে ছুটেছে, ঘুম তো হীন। ক্লান্ত, অবশ্যই ক্লান্ত। বিহ্বল, নিজের বশে নেই আর যে শরীর, সেটাই বিহ্বল শরীর। তাকে স্রোতের মতো একটা আবেগ দেবার জন্য ও আবার যেন ওর শরীরে সমস্ত শক্তিটা ফিরে আসে, ক্লান্তিটা দূর হয়ে যায় আর শরীরে যেন শক্তি ফিরে আসে। এটুকুর জন্য ও কি চেষ্টা করছে? ওই বেশি শীতল জলে নামবার চেষ্টা করছে, আরো ঠান্ডা, গভীর ঠান্ডায় নামার চেষ্টা করছে। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন সে থাকে একটি জরায়ুর ভেতরে, নিশ্চয়ই সেখানে আলো পৌঁছয় না, সেখানে ছোট্ট একটু জলের মধ্যে শিশু গুটিয়ে চাপাচাপির মধ্যে থাকে। যখন সে তার পূর্ণতা পায়, যখন তার প্রকৃতির কাছে ফিরে আসার কথা, সংসার সমাজে মায়ের কোলে ফিরে আসার সময় হয়ে যায়, তখন সে নিজেই চেষ্টা করে সেই শক্তি দিয়ে জরায়ু ছিঁড়ে বেরিয়ে আসে মায়ের কোলে। তেমনি এই বাদামি সুন্দর হরিণটি প্রচণ্ড চেষ্টায়, নিজেই বাঁচার চেষ্টায় সেই অন্ধকার দেহগিনী সুন্দরীর অর্জুনের বন থেকে সে চলে এসেছে কোথায়? নদীর তীরে। ওইটাকে বোঝাবার জন্য হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো এই কথাটা ব্যবহার করছেন। ভোরের রৌদ্র যেরকম সুন্দর নিষ্পাপ, তেমনি একটি শিশু তার নিষ্পাপ শরীর মন নিয়ে মায়ের কোলে চলে এসেছে। তেমনি সেই রকম ভাবে হরিণটা নেমে এসেছে জলে, নেমে এসেছে ভোরবেলা নিজেকে বাঁচাবার জন্য, প্রকৃতির কাছে নিজেকে মেলে ধরবার জন্য, একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। এবারও ফিরে আসছে নিজের সেই শক্তিতে, নিজের ক্ষমতায়। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। এই নীল আকাশের নিচে, আকাশটা তো সেই আমরা পেয়েছি প্রথম অংশটাতে, সেই ঝকঝকে সুন্দর আকাশে সে নেমে এসেছে সোনার বর্ষার মতো। সূর্যের সোনার বর্ষা জিনিসটা কি? সূর্য যখন ভোরবেলা উঠছে তখন যদি তার সামনে একটু মেঘের আভা থাকে, তখন সূর্যের রশ্মিকে খুব ভালো করে দেখা যায়। সূর্যের যে বিভিন্ন রশ্মি একদম মনে হয় সোনার ফলার মতো, সেটাকে সোনার বর্ষা বলছেন।
সেই রকম তেজ নিয়ে, শক্তি নিয়ে, সাহস নিয়ে, সৌন্দর্য নিয়ে সে নেমে আসছে। কোথায়? ওই জলের মধ্যে। সাহসে, সাধে, সৌন্দর্যে, এই প্রত্যেকটা শব্দ ভীষণ সুন্দর। ওই হরিণী পেরেছে, ওই হরিণী নয়, হরিণটি পেরেছে ওই বাঘিনীকে পরাজিত করতে। আসলে কি দিয়ে? নিজের ওই দুরন্ত ছুটে যাওয়ার ক্ষমতা দিয়ে। বাঘিনী পারেনি ওকে ধরতে, তার সেই সাহস আছে, নিজেকে আত্মসমর্পণ করেনি ভয়ের কাছে। সাধে, জীবনের স্বাদ, দুর্গমকে আবিষ্কার করতে পারলে এই জীবনের এই স্বাদটুকু পাওয়া যায়। আর সৌন্দর্যে কি করবে? নিজের সৌন্দর্যকে বিস্তীর্ণ করে সে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। হরিণীকে চমক লাগাবে কেন? এটা হচ্ছে কামনা, এটা প্রকৃতির মধ্যেই আছে। যেরকম খাদ্য শৃঙ্খলের মধ্যে আছে যারা তৃণজীবী প্রাণী, তাদের খাবে, তারা তৃণ খাবে, মানে যেরকম হরিণ খাচ্ছিল। খাদ্য শৃঙ্খলের মধ্যেই আছে বাঘিনী, আবার বাঘ, আবার চিতাবাঘ, আবার এরা খাবে সিংহ, এরা খাবে যারা তৃণভোজী প্রাণী, তাদের খাবে। যেরকম চিতাবাঘিনী ছুটছিল খাবার জন্য, তেমনি কামনা আছে, কামনা আছে, বাসনা আছে, সৌন্দর্য আছে। যেখানে এই যে এইখানটাতে একটু প্রকাশ করেছিলেন, মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল। এখানেও সেই কামনার কথা একটুখানি আছে। তবে তোমাদের এতখানি গভীরে যাবার দরকার নেই। আমাদের জীবনের সব দিকগুলো এই কবিতাটার মধ্যে আছে বলে কবিতাটা এত অনন্য। জীবনানন্দ দাশের একটি অমর কবিতা তোমরা পড়ছো আজকে। শিকার কবিতা পাঠ্য করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। সত্যি আমরা খুব ধন্য যেরকম একটা কবিতা পাঠ্য হয়েছে তোমাদের কাছে। সমস্ত দিক, জীবনের সমস্ত দিককে এই কবিতার মধ্যে ধরা হয়েছে। যেরকম প্রকৃতি আছে, তেমনি জীবনে কামনা, বাসনা সব কিছু আছে। কেমন? হরিণীর পর হরিণীকে চমক দিয়ে দেবে কেন? ওর নিজের যৌবনকেও হরিণীদের সামনে উদ্ভাসিত করে তুলবে, এটাই ওর আনন্দ। সেই আনন্দের জায়গায় ও পৌঁছতে চাইছে। তারপর দেখো, এই কবিতার দেহ আমাদের চিনতে হবে। কবিতা পড়তে পড়তে কবিতা কিভাবে সাজাচ্ছেন সেটা আমাদের দেখতে হবে। লাইনে লাইনে মিল আমরা এখানে পাইনি, অন্তমিল নেই। স্তবকগুলো বিভাজন করেছেন, কিন্তু প্যারার যে চিহ্নটা একটু লাইনটা সরিয়ে দিয়ে করে, অক্ষরটাকে সরিয়ে দিয়ে করা হয়, সেটা এখানে করা হয়নি। শুধু স্তবক বিভাজনের মাঝে মাঝে তোমরা লক্ষ্য করে দেখবে বড় বড় গ্যাপ আছে। এই ফাঁকা জায়গাটা, বড় একটা ফাঁকা জায়গা আছে কেন? এটা হচ্ছে ভাবনার রূপান্তর ঘটছে। এই ফাঁকা জায়গাটা কেন এত বড়? এটা আমাকে স্টুডেন্টরা মাঝে মাঝে প্রশ্ন করে। আমি তোমাদের আজকে বলি যে 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 জিনিসটা চলছিল, কবি যে জিনিসটা বলছিলেন, যে ভাবনাটাকে কবি বলছিলেন, সেই ভাবনাটা রূপান্তরিত হচ্ছে এটা অন্য জায়গায়। আবার দেখো, যে কথাটা বললেন সেই কথাটা আবার রূপান্তরিত হয়ে যাচ্ছে অন্য একটা জায়গায়। কি বলছেন? একটা অদ্ভুত শব্দ। এটা দিয়ে বারবার কোশ্চেন দেয়, তবে তোমরা খুব ভালো করে লিখতে পারো। সেই অদ্ভুত শব্দের জায়গাটা তোমরা খুব ভালো করে লিখতে পারো। কিরকম হলো? নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। মচকা ফুল, তার পাপড়ির মতো লাল হয়ে গেছে নদীর জল। নদীতে নেমেছিল কে? হরিণটি। সেই হরিণটিকে আহত করল কে? যদি আহত করতো চিতাবাঘিনী, আমাদের কিন্তু বিস্ময়ের কিছু ছিল না, কেন খাদ্য শৃঙ্খলের মধ্যে সে ওকে হত্যা করতেই পারে। যদি হরিণটিকে, আমি তো মাঝে মাঝে ভাবি এখানে কুমিরের কথা দেওয়া নেই, ধরো কুমির, একটা কুমির তাকে টেনে নিয়ে গেল, এটা তো হতে পারতো। জলে নামলে তো কুমির খেতে আসতে পারে, কিন্তু কুমিরের কথা নেই। এগুলো হলে প্রাকৃতিক হতো জিনিসটা। প্রকৃতির মধ্যে উপস্থিত হয়ে গেছে কে? নাগরিক কিছু মানুষ, যারা পশুর থেকেও পাশবিক। এই ভাবনাটাকে তুলে ধরার জন্য এই জায়গাটা কি সুন্দর, অপূর্ব। দেখো, আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। জীবনানন্দ দাশ খুব বড় বড় লাইন লিখতে পারেন। অনেক সময় অনেক দাড়ি না দিয়ে অনেক বড় বড় লাইন লিখেছেন জীবনানন্দ দাশ। এখানে দেখো প্রত্যেকটা লাইনে কিন্তু দাড়ি, একটা অদ্ভুত শব্দে একটা দাড়ি,
নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল একটা দাড়ি, আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। এখানে একটা দাড়ি কেন ব্যবহার করছেন? আমরা এগুলো পড়তে পড়তে একটু একটু করে চিনব কবিতার মধ্যে যে চিহ্নগুলোর ব্যবহার, কমা, দাড়ি, ড্যাশ, সেমিকোলন, ঠিক আছে? কেন এগুলো ব্যবহার করছেন সেটা আমরা দেখব। এর ওপরে আর কোনো কথা নেই। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো, কি করে তৈরি হয়ে এলো সেটা আমরা আপনিই বুঝতে পেরেছি, সেই জন্য দাড়ি। আমরা বুঝেছি সেখানে কোনো মানুষের নিশ্চয়ই উপস্থিতি দেখা দিয়েছে। মানুষ গিয়ে প্রকৃতিকে ধ্বংস করছে, প্রকৃতির সৌন্দর্যকে নষ্ট করছে। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম কার? সেই হরিণের, আজ সে মৃত। সিগারেটের ধোঁয়া, এটা থেকে বোঝা যায় মানুষগুলো কীরকম, প্রকৃতির মধ্যে তারা থাকবার উপযুক্ত কিনা সেই নিয়েই প্রশ্ন জেগেছে কবির মনে। ওই যে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, এই লাল রঙে যে হরিণের রক্ত মিশে আছে তাই শুধু নয়, এই লাল রঙে মিশে আছে কবির অনুভূতির ক্ষতবিক্ষত যে চিহ্নগুলো, সেই চিহ্নটুকুও। কি বলছেন? সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। ওই টেরিকাটা চুলটা দেখলেই বোঝা যায় সেই সময় ছিল যে মানুষটা খুব উদ্ধত, শান্ত, ভদ্র, নম্র মানুষ সেই সময় এরকম টেরি কাটতো না। বনে যেত, হরিণ শিকার করত, বনে যেত, মাংস রান্না করে খেত, হরিণের মাংস। একটা উদ্ধত উশৃঙ্খল জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের জন্য তিনি তিনটে শুধু শব্দকে রেখেছেন: সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক। এই তিনটে শব্দেই বোঝা যায় যে মানুষগুলো প্রকৃতির মানুষ নয়। দেশওয়ালি মানুষরাও তো ছিল, তারা তো শরীরকে রাখবার জন্য সারা রাত আগুন জ্বেলেছিল, তারা নাচ গান করছিল, তাদের সঙ্গে ছিল সঙ্গীত, কারণ তারা ওই প্রকৃতিজাত। সেখানে মানুষের অভাব ছিল না, কিন্তু তারা ছিল প্রকৃতিজাত মানুষ, প্রকৃতির সঙ্গে মিশে থাকা মানুষ। তারা প্রকৃতিকে সুন্দর রাখতে জানে, প্রাকৃতিক মানুষ, আদিম মানুষ, আদিম অধিবাসী যারা ছিল তারা প্রকৃতিকে সুন্দর রাখতে জানে। কিন্তু এই যে তিনটে চিহ্ন দিয়ে, তিনটে অনুষঙ্গ দিয়ে মানুষগুলোকে বলছেন, এরা সবাই নাগরিক মানুষ, এরা গেছে প্রকৃতিকে হত্যা করতে। শুধুমাত্র একটি হরিণ হত্যা হয়নি সেদিন, তারা হত্যা করেছে এই গোটা প্রকৃতিটাকে। তাই কবির এই হৃদয়ের ক্ষরণ, তাই কবির এত কষ্ট। এই যে সমস্ত প্রকৃতির বর্ণনা এতবার দিচ্ছেন কেন? ওই বর্ণনার মধ্যেই ওই সমস্ত প্রকৃতিকে তারা ধ্বংস করে দিয়েছেন। সমস্ত নীল রং, সমস্ত সবুজ রং, সমস্ত আনন্দ, সমস্ত উত্তেজনা, সমস্ত উদ্ভাসিত যে সৌন্দর্য, তাকে ধ্বংস করেছে এই নাগরিক মানুষ। নিশ্চয়ই কবিতা তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা লাইন বুঝে বুঝে উত্তর লিখবে, তাহলে উত্তর সুন্দর হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকো। আর কি কি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে জানাবে, আরো খুশি হব তাহলে।